সালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি ও তাদের পরিমাপ এই চ্যাপ্টারটা তোমাদের একদম সহজবোধ্যভাবে আমরা এই ক্লাসের মধ্যে কভার করার চেষ্টা করব এবং এই একটা ক্লাসেই তোমাদের এই চ্যাপ্টারের যত ইতিহাস আছে, এমসিকিউ আছে, সিকিউ আছে, সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সব কিছু কভার হয়ে যাবে ইনশাল্লাহ। এই একটা ক্লাস যদি তোমরা মনোযোগ দিয়ে করো, আশা করি তোমাদের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে আর টেনশন করতে হবে না ইনশাল্লাহ। তাহলে শুরু করা যাক আজকের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়। আমি তোমাদের মিনহাজ ভাইয়া আছি আজকের ক্লাসে। চলো শুরু করি। তো পদার্থবিজ্ঞানের আসলে প্রথম যে আলোচনাটা জরুরি সেটা হলো, আমরা যেহেতু পদার্থবিজ্ঞান এই প্রথমবার হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারের হচ্ছে গিয়ে প্রথমবার আলোচনা করছি, তাহলে পদার্থবিজ্ঞান হচ্ছে গিয়ে বিজ্ঞানের যতগুলো শাখা আছে সবগুলা শাখার মধ্যে সবচেয়ে প্রাচীনতম একটা শাখা এবং খুবই ফান্ডামেন্টাল বা মৌলিক একটা শাখা। মৌলিক শাখা বলতে কি বোঝায়? অর্থাৎ এই শাখাটা হচ্ছে গিয়ে নিজেই একটা স্বতন্ত্র শাখা, অন্য শাখার উপর খুব বেশি ডিপেন্ডেন্ট না, নির্ভরশীল না। অন্য অন্য শাখারা এই শাখার উপর অনেক বেশি নির্ভরশীল। আশা করি তোমরা মৌলিক জিনিসটা বুঝতে পারছো। তাহলে এই জিনিসটা মনে রাখা তোমাদের জরুরি যে পদার্থবিজ্ঞান সবচেয়ে মৌলিক এবং ফান্ডামেন্টাল শাখা কোনটা বিজ্ঞানের, সেটি হলো প্রাচীন পদার্থবিজ্ঞান, তাই না? পদার্থবিজ্ঞান সবচেয়ে প্রাচীনতম মৌলিক শাখা। এখন আসেন, পদার্থবিজ্ঞান বলতে আসলে কি বোঝায়? আমাদের চারপাশে যে ঘটনাগুলো আমরা প্রতিদিন দেখি, এই পেনটা যদি উপরের দিকে নিচে ছেড়ে দেই তাহলে কি হবে? নিচের দিকেই পড়বে, উপরের দিকে তো আর উঠবে না, ডানেও যাবে না, বামেও যাবে না। এই যে কেন নিচে পড়লো? আমাদের চারপাশে প্রত্যেকটা ঘটনা, আমাদের সূর্য পশ্চিম দিকেও সূর্যের প্রতিদিন উঠা, কিংবা হচ্ছে গিয়ে পশ্চিম দিকে অস্ত যাওয়া, পূর্ব দিকে উঠা, এই প্রত্যেকটা ঘটনা আমরা হচ্ছে গিয়ে ব্যাখ্যা করার জন্য পদার্থবিজ্ঞানের আশ্রয় নিই। তাহলে পদার্থবিজ্ঞানে মূলত এই সম্পর্কগুলো নিয়ে আলোচনা করা হয়, আমাদের চারপাশে থাকা প্রত্যেকটা ঘটনা এবং ঘটনার মধ্যে আসলে কি থাকে? পদার্থ থাকে এবং পদার্থের আসলে শক্তি থাকে। এই দুইটা জিনিস, পদার্থ এবং পদার্থের শক্তি, পদার্থ আর শক্তি, এই দুইটা এবং এই দুইটার হচ্ছে গিয়ে আন্তঃক্রিয়া, পদার্থের এবং শক্তি, এবং এই দুইটার মধ্যে যে পারস্পরিক আন্তঃক্রিয়া আছে এটা নিয়ে হচ্ছে গিয়ে আলোচনা করা হয় পদার্থবিজ্ঞান। তাহলে পদার্থবিজ্ঞান কাকে বলে? যে শাখায় পদার্থ, শক্তি এবং এই দুইয়ের মধ্যে আন্তঃক্রিয়া থাকে তাকে হচ্ছে গিয়ে বা এগুলো বোঝার চেষ্টা করা হয় তাকে পদার্থবিজ্ঞান বলা হয়। পদার্থবিজ্ঞানের মৌলিক দুইটা শাখা আছে, একটা হলো ক্লাসিক্যাল ফিজিক্স, আমরা যদি বাংলায় বলি চিরায়ত পদার্থবিজ্ঞান, আর একটা হচ্ছে মডার্ন ফিজিক্স, সেটা হচ্ছে গিয়ে আধুনিক পদার্থবিজ্ঞান। তাহলে আসেন আমরা হচ্ছে গিয়ে একটু মডার্ন ফিজিক্স আর ক্লাসিক্যাল ফিজিক্স কেন কেন আলাদা বলছি এবং এটার মধ্যে কোন কোন হচ্ছে গিয়ে শাখাগুলো পড়ে তা একটু বোঝার চেষ্টা করি। ক্লাসিক্যাল ফিজিক্সে মূলত হচ্ছে গিয়ে আমাদের যেই বস্তুগুলা আমরা সাধারণত দেখতে পারি, বড় বস্তু, একটা গাড়ি কিংবা হচ্ছে গিয়ে একটা পাথর, আমাদের চারপাশে যেই ঘটনাগুলা ঘটে, এগুলা যেই শাখায় আলোচনা করা হয়, পদার্থবিজ্ঞানের যেই শাখায় বৃহদাকার বস্তু নিয়ে আলোচনা করা হয় এবং আমাদের দৈনন্দিন জীবনের ঘটনা, যেই ঘটনাগুলো ঘটে সেই ঘটনা এবং প্রক্রিয়াগুলোকে ব্যাখ্যা করা হয়, সেটা হচ্ছে গিয়ে চিরায়ত পদার্থবিজ্ঞান। চিরায়ত পদার্থবিজ্ঞান মূলত যেই সূত্রগুলো দ্বারা ব্যাখ্যা করার চেষ্টা করা হয় সেটা হলো গিয়ে নিউটনের গতিসূত্র এবং চিরায়ত তত্ত্ব। নিউটনের গতিসূত্র, আমরা হচ্ছে গিয়ে সামনে নিউটনের গতিসূত্র কি সেগুলো পড়বো আরও বিস্তারিত। এখন আসেন, এই যে ক্লাসিক্যাল ফিজিক্স বা চিরায়ত পদার্থবিজ্ঞানের মধ্যে কোন কোন অংশটা পড়ে? বলবিজ্ঞান, অর্থাৎ বল নিয়ে যেই শাখায় আলোচনা করা হয়, তাপ ও তাপ গতিবিজ্ঞান, এই গেল দুইটা, একটা হচ্ছে গিয়ে বল বিজ্ঞান, একটি হচ্ছে গিয়ে তাপ ও তাপ গতিবিদ্যা, বা আরেকটি হচ্ছে তড়িৎ ও চৌম্বক বিজ্ঞান। তড়িৎ ও চৌম্বক পরস্পর হচ্ছে গিয়ে আসলে কিভাবে হচ্ছে গিয়ে একই শাখায় আসলে আলোচনা করা হয় তড়িৎ এবং চৌম্বক নিয়ে। তাহলে তড়িৎ ও চৌম্বক বিজ্ঞান একটা শাখা, আলোক বিজ্ঞান আরেকটা শাখা, একটা হচ্ছে বল বিজ্ঞান, তাপ ও তাপগতিবিদ্যা, তড়িৎ ও চৌম্বক বিজ্ঞান, আলোক বিজ্ঞান এবং শব্দ বিজ্ঞান, এই পাঁচটা আলোচনা করা হয় ক্লাসিক্যাল ফিজিক্সে। মোটা দাগে
হচ্ছে গিয়ে এই 5টা আলোচনা করা হয় ক্লাসিক্যাল ফিজিক্সে, তাহলে আসেন মডার্ন ফিজিক্সকে হচ্ছে গিয়ে কি আলোচনা করা হয়। মডার্ন ফিজিক্স আমরা দেখেছিলাম ক্লাসিক্যাল ফিজিক্সের মূল আলোচনাটা থাকে যেই জিনিসের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে গিয়ে নিউটনের গতিসূত্রগুলা নিয়ে। আর আধুনিক পদার্থবিজ্ঞানের সাথে আসলে মূলত আমাদের চারপাশে যেই আধুনিক যন্ত্রপাতিগুলো আছে, যেই প্রযুক্তিগুলো আছে, যে আবিষ্কারগুলো আছে, সেগুলো হচ্ছে গিয়ে আধুনিক পদার্থবিজ্ঞান। ধরেন এই স্মার্টবোর্ডটি বা আপনার হাতে থাকা যে মোবাইলটি আছে বা ল্যাপটপটি আছে, সেই ল্যাপটপটির জন্য কি দরকার, সেটা ইলেকট্রনিক্স ডিভাইস, সেটা একটা ইলেকট্রনিক্স ডিভাইস, এর জন্য প্রয়োজন হচ্ছে প্রসেসরে হচ্ছে গিয়ে মাইক্রোচিপ থাকে, তারপরে হচ্ছে গিয়ে ইলেকট্রনিক্সের প্রত্যেকটা যেই জিনিস কম্পোনেন্টগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে আধুনিক পদার্থবিজ্ঞানের গবেষণার ফসল। এইখানে মূলত যে দুইটা তত্ত্বের উপর ভিত্তি করে এই জিনিসটা দাঁড়িয়ে আছে, সেটা হলো গিয়ে কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম বলবিজ্ঞান বা কোয়ান্টাম তত্ত্ব এবং আপেক্ষিকতার তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব এবং আপেক্ষিকতার তত্ত্ব, এই দুইটা জিনিসের উপর দাঁড়িয়ে আছে মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞান। এবং তাহলে আসেন এগুলাতে কি কি আলোচনা করা হয়। আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান, আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয় পদার্থবিজ্ঞান, কঠিন অবস্থায় পদার্থবিজ্ঞান, কণা পদার্থবিজ্ঞান। কঠিন অবস্থা এখানে কয়টা আলোচনা করা হয়? 4টা। আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয় পদার্থবিজ্ঞান, কঠিন অবস্থায় পদার্থবিজ্ঞান। এই কঠিন অবস্থায় পদার্থবিজ্ঞানের গবেষণা থেকেই মূলত হচ্ছে গিয়ে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর এই জিনিসগুলা হচ্ছে গিয়ে গবেষণার ফসল। এবং এই সেমিকন্ডাক্টর দিয়ে আমাদের এই যে আধুনিক যেই ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলা তৈরি করা হয়ে থাকে। এবং সর্বশেষ আছে কণা পদার্থবিজ্ঞান। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের এই অংশটা মনে থাকবে যে কোন শাখাগুলা কোন আধুনিক পদার্থবিজ্ঞানের অধীনে আছে আর কোনগুলো হচ্ছে গিয়ে চিরায়ত পদার্থবিজ্ঞান বা হচ্ছে গিয়ে ক্লাসিক্যাল ফিজিক্সের আন্ডারে আছে, সেগুলো আমরা মনে থাকবে। এবং আমাদের পরীক্ষায় যদি এমসিকিউ আসে তাহলে আমরা খুব সহজে আনসার করতে পারবো। আচ্ছা, এখন আসেন আমরা এই যে পদার্থবিজ্ঞানের অনেক জিনিস আমরা জানলাম, এই পদার্থবিজ্ঞান হচ্ছে গিয়ে কোন জায়গা থেকে শুরু হয়েছে বা এর গবেষণাটা কি এই গত 100-200 বছরের নাকি আরও অনেক আগের। মূলত গ্রিক সভ্যতা থেকে এই আলোচনা শুরু করতে হলে অন্তত গ্রিক সভ্যতা পর্যন্ত আমাদের যেতে হবে। যেই গ্রিক সভ্যতার আলোচনাও আজ থেকে প্রায় 2000-2500 বছর পূর্বের ঘটনা, 2500 বছরের পূর্বের ঘটনা। তখন আসলে মূলত এইভাবে ফিজিক্স শব্দটা বা পদার্থবিজ্ঞান এর সরাসরি চর্চা না হলে ফিলোসফির অনেক বেশি চর্চা হতো, অর্থাৎ দর্শনের। অনেক বড় বড় দার্শনিকদের কথা আমরা আজকে হচ্ছে কি আলোচনা করব, যারা মূলত আজকের যে আধুনিক পদার্থবিজ্ঞান বা হচ্ছে গিয়ে চিরায়ত পদার্থবিজ্ঞান যেটাই বলেন, এগুলার পিছনে তাদের গবেষণা, তাদের চিন্তা ধারণা কিংবা তাদের তত্ত্বের অনেক বেশি অবদান রয়েছে। তাহলে আসেন আমরা গ্রিক সভ্যতা কি কি অবদান রেখেছিল আজকের এই পদার্থবিজ্ঞানের, এটাকে আমরা পদার্থবিজ্ঞানের আদি পর্ব হিসাবে তোমাদের বইয়ে দেওয়া আছে। তাহলে এই আদি পর্বের প্রথমেই আসে গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতার একজন বিখ্যাত বিজ্ঞানী হচ্ছেন থেলিস। এবং তোমরা যদি চিন্তা করো, আসলে এই বিজ্ঞানীদের নাম অনেকগুলো সাল দেওয়া আছে তোমাদের বইয়ে, সালগুলো আসলে মুখস্থ করার কিংবা পড়ার খুব বেশি জরুরি না, কিন্তু কোন বিজ্ঞানী কোন জায়গাতে অবদান রেখেছেন, কোন বিজ্ঞানী কোন জায়গাতে অবদান রেখেছেন, এই জিনিসটা জানা খুবই গুরুত্বপূর্ণ। প্রায় প্রত্যেক বিজ্ঞানীর থেকেই কম বেশি প্রত্যেকটা অংশ থেকেই হচ্ছে গিয়ে তোমাদের অনেক বোর্ডে হচ্ছে গিয়ে এমসিকিউ প্রশ্ন আসে। তাই কোন বিজ্ঞানী কোন জায়গায় অবদান রেখেছেন এই জিনিসগুলো আসলে তোমাদের স্কিপ করার মতো না। তাহলে আসেন প্রথম যেই বিজ্ঞানী, এইটা হচ্ছে থেলিস। থেলিস থেকে 2024 সালে প্রশ্ন আসছে, ঢাকা বোর্ডে 2023 সালে প্রশ্ন আসছে। আচ্ছা, তাহলে থেলিস মূলত কি করেছিলেন? থেলিস হচ্ছে গিয়ে সূর্যগ্রহণের ভবিষ্যদ্বাণী করেছিলেন, সূর্যগ্রহণের ভবিষ্যদ্বাণী করেছিলেন এবং তিনি লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে জানতেন। এরপরে আসি আমরা, তিনি আর কি অবদান ছিল, বা তিনি প্রথম হচ্ছে গিয়ে কার্যকর ও যুক্তিসঙ্গত কোনো ব্যাখ্যা ছাড়া
তিনি অতীন্দ্রিয় বা পৌরাণিক যে ঘটনাগুলো ছিল, আমরা গ্রিক মিথের কথা হয়তো অনেকে শুনেছ, গ্রিক সভ্যতায় অনেকগুলা হচ্ছে গিয়ে কল্পকাহিনীকে বিশ্বাস করা হতো এবং সেগুলার পূজা করা হতো, এবং থেলিস সেই সময়ের একজন বিজ্ঞানী হয়েও তিনি এগুলাকে সরাসরি বিশ্বাস করতেন, হচ্ছে অস্বীকার করেন, এবং তিনি বলেন যে আসলে আমরা যুক্তি এবং কার্যকর হচ্ছে গিয়ে ব্যাখ্যা ছাড়া এগুলো আমরা গ্রহণ করব না, কোনো পৌরাণিক বা অতীন্দ্রিয় ঘটনা, এবং এইটাকে হচ্ছে গিয়ে একটা ফিজিক্সের বা ফিলোসফির একটা সিগনিফিক্যান্ট ঘটনা হিসাবে কাউন্ট করা হয়। তাহলে দুইটা জিনিস মনে রাখবা, তিনি হচ্ছে গিয়ে সূর্যগ্রহণের ভবিষ্যদ্বাণী করেছিলেন, এবং সেকেন্ড হচ্ছে গিয়ে তিনি কার্যকর এবং যুক্তিসঙ্গত ব্যাখ্যা ছাড়া তিনি পৌরাণিক এবং অতীন্দ্রিয় বিষয়গুলা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। আচ্ছা, এখন আসেন পিথাগোরাস। পিথাগোরাসের হয়তো বা নাম তোমরা শুনেছ ম্যাথের মধ্যে, জ্যামিতি পিথাগোরাসের একটা গুরুত্বপূর্ণ সূত্র আছে। আমরা হচ্ছে গিয়ে সমকোণী যেই ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমি, লম্ব এবং ভূমি স্কয়ার সমান হচ্ছে গিয়ে তাদের যোগফল, দুইটা বর্গ করে যোগফল হচ্ছে গিয়ে তাদের অতিভুজের যোগফলের সমান, অতিভুজের বর্গের যোগফলের সমান। ঠিক আছে, এই সূত্রটা তোমরা অনেকেই হয়তো জানো, আমরা আবার পড়ব। পিথাগোরাস, তার মানে পিথাগোরাস জ্যামিতিতে তার ব্যাপক অবদান রয়েছে। একই সাথে তিনি কম্পমান তারের উপর মৌলিক কাজ করেছেন। কম্পমান তার, আচ্ছা কম্পমান তার কোন জায়গায় ব্যবহৃত হয় তোমাদের জানা মতে? অনেক জায়গায় ব্যবহৃত হয়, তবে আমাদের খুব পরিচিত হচ্ছে গিয়ে বাদ্যযন্ত্রে ব্যবহৃত হয়, গিটার কিংবা হচ্ছে গিয়ে আমাদের একতারা দুতারা, এগুলাতে হচ্ছে গিয়ে তারের সাহায্যে শব্দ উৎপন্ন করা হয়, সুর উৎপন্ন করা হয়। তাহলে বাদ্যযন্ত্রের সুর বা এই যে তারের কম্পমান তারের উপর মৌলিক কাজ কার ছিল? পিথাগোরাসের ছিল। এই জায়গা থেকে প্রশ্ন এসেছিল চট্টগ্রাম বোর্ড 2017-তে। আচ্ছা, এখন আসেন ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস হচ্ছে গিয়ে আমরা পদার্থের সবচেয়ে অবিভাজ্য কণা, এটা নিয়ে তিনি গবেষণা করেছিলেন, এবং অর্থাৎ একটা পদার্থকে ভাঙতে 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 এমন এত ছোট একটা হচ্ছে গিয়ে কণা আসবে যেই কণাকে আর ভাঙা যাবে না, তিনি সেই কণার নাম দিয়েছিলেন অ্যাটম। ডেমোক্রিটাস সেই কণার নাম দিয়ে কি দিয়েছিলেন? অ্যাটম দিয়েছিলেন। পদার্থের অবিভাজ্য এককের নাম দিয়েছিলেন অ্যাটম। এটা কে দিয়েছিলেন? ডেমোক্রিটাস দিয়েছিলেন। তাই আশা করি এই তিনজন বিজ্ঞানীর অবদান তোমাদের মনে থাকবে। আচ্ছা, এখন আসি আমরা অ্যারিস্টটল। অ্যারিস্টটলের নাম তোমরা অনেকেই শুনেছো। অ্যারিস্টটল হচ্ছে গিয়ে মূলত একজন বড় দার্শনিক ছিলেন সেই সময়ের। তিনি হচ্ছে গিয়ে সেই সময়ে তার মতবাদ ছিল সব পদার্থ বা সব কিছুই মূলত মাটি, পানি, বায়ু, মাটি, পানি, বায়ু এবং আগুন, এই চারটা জিনিস দিয়ে তৈরি। মাটি, পানি, বায়ু এবং আগুন, এই চারটা জিনিস দিয়ে সব কিছু তৈরি। এটা হচ্ছে গিয়ে কার মতবাদ? এটা ছিল অ্যারিস্টটলের মতবাদ, এবং এটা সেই সময়ের অধিকাংশ বিজ্ঞানীরা সেটাকে গ্রহণযোগ্য হিসেবে মানতেন। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসেন আরিস্তারাকাস। আরিস্তারাকাস মূলত সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন। অর্থাৎ অনেক আগে হয়তো মানুষরা বিশ্বাস করত যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, বা সৌরজগতের পৃথিবীকে মূলত হচ্ছে গিয়ে প্রধান অনুষঙ্গ ধরা হতো। কিন্তু সৌরজগতের মেইনলি সূর্যকে কেন্দ্র করে বাকি গ্রহ উপগ্রহগুলা ঘুরছে, বা গ্রহগুলো বা অন্যান্য যেই উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে ঘুরছে, অর্থাৎ সূর্য সেখানে প্রধান। এই যে সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রথম ধারণা দিয়েছিলেন, এই প্রশ্নটা যদি আসে তাহলে উত্তর হচ্ছে আরিস্তারাকাস। আরিস্তারাকাস। আচ্ছা, এরপরে আসেন আর্কিমিডিস। আমরা প্লবতার একটা চ্যাপ্টার হয়তো তোমরা পড়েছো অথবা পড়বে, তোমাদের পদার্থবিজ্ঞানে আছে প্লবতা, অর্থাৎ কোনো তরল পদার্থ, সেটা পানি হোক কিংবা বায়ু হোক, তরল পদার্থের উপরে যদি কিছু ভাসে, কিছু রাখেন, কোনো পদার্থ রাখেন, তখন সেই তরল পদার্থ, সেই ধরেন হচ্ছে গিয়ে একটি কাঠ রাখলেন, তাহলে কাঠটা কি সহজে ডুবে যাবে পানিতে? ডুববে না। পানি এটাকে উপরের দিকে একটা ধাক্কা দিয়ে রাখবে। এইটা হচ্ছে গিয়ে ঊর্ধ্বমুখী, পানির ঊর্ধ্বমুখী বল। এই পানির ঊর্ধ্বমুখী বল নিয়ে ধারণা দেন আর্কিমিডিস।
আর্কিমিডিসের তরল পদার্থের ঊর্ধ্বমুখী বলের ধারণা ছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, সেটি হলো গোলীয় আয়নার সাহায্যে। গোলীয় আয়নাও তোমরা হচ্ছে গিয়ে নবম অধ্যায়ে গিয়ে পড়বে, অষ্টম নবম অধ্যায়ে গিয়ে। তাহলে তুমি গোলীয় আয়নার সাহায্যে, আমরা যেটাকে ম্যাগনিফাইং গ্লাস বলি, সূর্যের আলোক রশ্মিকে ম্যাগনিফাইং গ্লাস দ্বারা বা গোলীয় আয়না দ্বারা কেন্দ্রীভূত করে কোনো জায়গায় আগুন ধরাতে পারতেন। সেই সময়ে যে যুদ্ধ জাহাজগুলো দ্বারা যুদ্ধ হতো, তিনি সেখানে ম্যাগনিফাইং গ্লাস দ্বারা, বড় বড় ম্যাগনিফাইং গ্লাস দ্বারা সূর্যের আলোক রশ্মিকে কেন্দ্রীভূত করে যুদ্ধ জাহাজের মধ্যে আগুন ধরানোর ঘটনা ছিল, এবং সেজন্য উনি অনেক বেশি বিখ্যাত ছিলেন। ঠিক আছে, তাহলে সূর্যরশ্মিকে কেন্দ্রীভূত করে দূরের জাহাজে আগুন ধরিয়ে দেওয়াতে সহায়তা করেছিলেন আর্কিমিডিস। আর ইরাস্তোস্থেনিস সেই সময়ে গ্রিক সভ্যতার সময়, আজ থেকে 2-2.5 বছর আগে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ বের করেছিলেন। পৃথিবীর ব্যাসার্ধ সঠিকভাবে বের করেছিলেন কে? ইরাটোস্থেনিস। আচ্ছা, এখন আসেন আমরা গ্রিক সভ্যতা নিয়ে আলোচনা করলাম। গ্রিক সভ্যতার স্পেশালি আর্কিমিডিসের মৃত্যুর পরে গ্রিক সভ্যতা থেকে যেই বৈজ্ঞানিক ধারা ছিল, সেই ধারাটা অনেকটা স্তিমিত হয়ে যায়। সেই ধারার প্রচলন কিংবা সেই ধারার যে চর্চাটা, তার কিছু কিছু অব্যাহত ছিল ভারতবর্ষে বা ভারতীয় সভ্যতায়, মুসলিম সভ্যতায় এবং চীনা সভ্যতায়। এই তিনটা সভ্যতায় তার কিছু কিছু এই গ্রিক সভ্যতার আমলে যেই বৈজ্ঞানিক চর্চাটা চলছিল, তার কিছু চর্চা অব্যাহত ছিল। আর বাদবাকি হচ্ছে গিয়ে যে ব্যাপক হারে বৈজ্ঞানিক চর্চা, সেটি হচ্ছে গিয়ে স্তিমিত হয়ে যায়। এবং এই স্তিমিত কাল যেটা ছিল, প্রায় 1500 বছর এই স্তিমিত কাল ছিল। আর্কিমিডিসের মৃত্যু হচ্ছে গিয়ে খ্রিস্টপূর্ব 212 অব্দে, খ্রিস্টপূর্ব 212 অব্দ থেকে প্রায় ত্রয়োদশ শতাব্দী, প্রায় 1.5 বছর যে বিজ্ঞানের চর্চা প্রায় বন্ধ ছিল বা স্তিমিত ছিল, সেই সময়টাকে বিজ্ঞানের বন্দাকাল বলা হয়। বন্দা বলতে কি বোঝায়? যেই মহিলা যার হচ্ছে গিয়ে যার সন্তান হয় না, তাকে হচ্ছে গিয়ে বন্দা বলা হয়। তাহলে যেহেতু এখানে বিজ্ঞানের নতুন নতুন কোনো আবিষ্কার হচ্ছে গিয়ে আমাদের সামনে আসছিল না বড় আকারে, সেজন্য সেটাকে বন্দাকাল বলা হচ্ছে। অর্থাৎ সেই সময়টাকে, কালকে বন্দাকাল বলা হচ্ছে, বিজ্ঞানের বন্দাকাল। এটা হচ্ছে গিয়ে কিন্তু সেই সময়ে ভারতীয়, মুসলিম এবং চীনা দ্বারায় সেই গ্রিক দ্বারার কিছু হচ্ছে জ্ঞান চর্চা বেঁচে ছিল। এখন আসেন তাহলে আমরা ভারতীয় সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ বিজ্ঞানীর নাম জানি। সেটা হচ্ছে আর্যভট্ট। আর্যভট্ট বিখ্যাত হচ্ছে গিয়ে শূন্যকে, আমরা যেই দৈনন্দিন জীবনে শূন্য, 100-এর জন্য 1-এর পরে 2টা শূন্য দেই, 1000-এর জন্য 1-এর পর 3টা শূন্য দেই, এই শূন্যর সঠিকভাবে ব্যবহার করেছিলেন ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট। শূন্যকে ব্যবহার করেছিলেন। এছাড়াও আরও ভারতীয় বিজ্ঞানীরা ছিলেন যারা মূলত গণিত এবং জ্যোতির্বিদ্যায় অবদান রেখেছিলেন। ব্রহ্মগুপ্ত, ভাস্কর, একজন হলেন ব্রহ্মগুপ্ত আর একজন হলেন ভাস্কর। আর আর্যভট্ট তো আর শূন্যের ব্যবহারের জন্য খুব বেশি বিখ্যাত। এখন আসেন আমরা মুসলিম সভ্যতার কিছু বিজ্ঞানীর নাম জানি। মুসলিম সভ্যতা আল খোয়ারিজমি, যিনি হচ্ছে গিয়ে আল জাবির বই লিখেছেন। আমরা যে অ্যালজেব্রা করি, অ্যালজেব্রার বাংলা কি? বীজগণিত, বা বীজগণিতের ইংরেজি হচ্ছে অ্যালজেব্রা। অ্যালজেব্রা মূলত আসছে তার লেখা বই আল জাবির থেকে। সেজন্য বীজগণিতের জনক বলা হয় আল খোয়ারিজমিকে। বীজগণিতের জনককে আল খোয়ারিজমি। তার কোন বই থেকে আলজেব্রা শব্দটি এসেছে? অ্যালজেব্রা শব্দটা এসেছে তার আল জাবির বই থেকে। আচ্ছা, এরপরে আসেন ইবনে আল হাইয়াম। এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন এসেছিল আমাদের সিলেট বোর্ডে 2020 সালে প্রশ্ন এসেছে, রাজশাহী বোর্ডে 2023 সালে প্রশ্ন এসেছে। তাকে মূলত আলোক বিজ্ঞানের জনক বলা হয়। আল হাইয়ামকে আলোক বিজ্ঞানের জনক বলা হয়। ইবনে আল হাইয়াম আলোক বিজ্ঞানের স্থপতি বলা হয়। আচ্ছা, আল মাসুদি, যিনি হচ্ছে গিয়ে প্রকৃতির ইতিহাস নিয়ে 10 খণ্ডের একটি এনসাইক্লোপিডিয়া লিখেন। আল মাসুদি কে হচ্ছে গিয়ে প্রকৃতির ইতিহাস নিয়ে এনসাইক্লোপিডিয়া লিখেছেন? সেটি হচ্ছে আল মাসুদি 10 খণ্ডে। আচ্ছা, এরপরে অমর খৈয়াম, তিনি ছিলেন একজন উঁচু মাপের গণিতবিদ, জ্যোতির্বিদ এবং দার্শনিক।
আচ্ছা, চীনা সভ্যতার হচ্ছে গিয়ে একজন বিজ্ঞানী যিনি হচ্ছে গিয়ে শেন কুয়োর। শেন কুয়োর, তিনি হচ্ছে শেন কুয়োর। আমি নামটা, চীনা সভ্যতার বিজ্ঞানীকে শেন কুয়োর। তিনি কি কাজ করেছিলেন? তিনি মূলত চুম্বক নিয়ে কাজ করেছেন। এবং আমরা যে কম্পাস কখনো দেখেছো তোমাদের, কম্পাস মূলত দিক নির্ণয়ে ব্যবহৃত হয়। পশ্চিম কোন দিকে, পূর্ব কোন দিকে, উত্তর দক্ষিণ কোন দিকে, সেটা নির্ণয় করার জন্য কম্পাস ব্যবহৃত হয়। কম্পাসের সাহায্যে ভ্রমণের সময় কম্পাসের সাহায্যে দিক নির্ণয়ের যেই আবিষ্কারটা, সেটা শেন কুয়োর থেকে এসেছিল, চীনা বিজ্ঞানী শেন কুয়োর। আশা করি হচ্ছে গিয়ে তোমরা মুসলিম বিজ্ঞানীদের যে অবদান সেটা মনে থাকবে, এবং চীনা বিজ্ঞানী শেন কুয়োরের যে কাজটা সেটাও মনে থাকবে। আচ্ছা, এখন আসেন বিজ্ঞানের উত্থান পর্ব নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, বিজ্ঞানের উত্থান পর্ব বলতে আমরা ষোড়শ এবং সপ্তদশ শতাব্দী, ষোড়শ এবং সপ্তদশ 1500 সাল থেকে ধরেন হচ্ছে গিয়ে 1600 সাল, 17 সাল, এই সময়টাতে মূলত অনেক বিজ্ঞানী, বিশেষ করে ইউরোপের দিকে অনেক বিজ্ঞানীরা বিজ্ঞান চর্চার দিকে মনোনিবেশ করেন। এবং সেই সময়টাতে পদার্থবিজ্ঞানের জগতে, পদার্থবিজ্ঞানে বিশাল একটি বিস্ময়কর বিপ্লব শুরু হয়। অনেকগুলো আবিষ্কার তখন পদার্থবিজ্ঞানে নতুন করে সংযোজন হয়। সেজন্য সেই সময়টাকে ইউরোপীয় রেনেসার যুগ বলা হয়। ইউরোপীয় রেনেসার যুগ বলা হয়। ইউরোপীয় রেনেসার যুগ কখন? ষোড়শ এবং সপ্তদশ শতাব্দী। আচ্ছা, রেনেসা বলতে কি বোঝায়? বাংলায় রেনেসার অর্থ হলো নবজাগরণ, অর্থাৎ নতুন করে আবার সেটি হচ্ছে গিয়ে জাগরণ ঘটেছে, তাই না? আচ্ছা, এখন আসেন প্রথম যেই বিজ্ঞানীর নাম মনে রাখতে হবে, তার নাম হচ্ছে কোপার্নিকাস। কোপার্নিকাস থেকে বোর্ডে প্রশ্ন এসেছে। কোপার্নিকাস মূলত কি নিয়ে কাজ করেছেন? সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দিয়েছেন। সূর্যকে কেন্দ্র করে সৌরজগতের বাকি গ্রহগুলা ঘুরছে, এই যে কনসেপ্টটা, এটা প্রথম হচ্ছে গিয়ে কে হচ্ছে গিয়ে প্রদান করেন? এটা প্রথম হচ্ছে আরিস্তারাকাস, গ্রিক সভ্যতায় আরিস্তারাকাস, সেটা আমরা পড়ে এসেছিলাম। এখন সেই আরিস্তারাকাস যে সূর্যকেন্দ্রিক সৌরজগৎ, সেটার ব্যাখ্যা দিয়েছেন কে? সেটার ব্যাখ্যা দিয়েছেন কোপার্নিকাস। সেটার ব্যাখ্যা দিয়েছেন কোপার্নিকাস। আচ্ছা, এখন এখানে এই যে সূর্যকেন্দ্রিক সৌরজগতে প্রথম সেটা প্রদান করেছেন হচ্ছে গিয়ে আরিস্তারাকাস, সেটা ব্যাখ্যা দিয়েছেন কোপার্নিকাস। কিন্তু ইন্টারেস্টিং জিনিস হলো, সেই সময় ইউরোপীয় রেনেসার যখন আমরা কথা বলছি, তখন ইউরোপ মূলত ছিল চার্চ, ইউরোপীয় যে সমাজ ব্যবস্থা, সেখানে চার্চের অনেক বেশি প্রভাব ছিল। অর্থাৎ চার্চের যে ফাদাররা ছিলেন, তাদের হচ্ছে গিয়ে তারা যখন নতুন কোনো আলাপ নিয়ে আসতো, প্রচলিত ধ্যান ধারণার বাহিরে নতুন কোনো আলাপ করা হইতো, সেই আলাপের তারা হচ্ছে গিয়ে ঘুর বিরোধিতা করতেন। এবং বলা হইতো সে হচ্ছে জাদুকর, মনে হচ্ছে কালো জাদুর কথা বলছে। বুঝতে পারছেন? নতুন কোনো জিনিসকে অ্যাকসেপ্টেন্স তাদের অনেক কম ছিল। সেজন্য কোপার্নিকাস যেই জিনিসের ব্যাখ্যা দিয়েছিলেন, সৌরকেন্দ্রিক হচ্ছে গিয়ে সৌরজগতের ব্যাখ্যা দিয়েছেন, সেটা হচ্ছে গিয়ে তিনি না এনে, সেটা হচ্ছে গ্যালিলিও সমাজের সবার সামনে নিয়ে এসেছিলেন। কে? গ্যালিলিও সবার সামনে নিয়ে এসেছিলেন এবং সমাজের সামনে সেটা পরিচয় করিয়ে দিয়েছিলেন। সেজন্য গ্যালিলিওকে কিন্তু এই যে চার্চের কুপানলে পড়তে হয়েছে, তাকে কিন্তু বন্দি জীবন কাটাতে হয়েছে। এবং সেজন্য গ্যালিলিওকে সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা বলা হয়। তিনি যেহেতু হচ্ছে এটা সমাজের সামনে নিয়ে এসেছেন, সেজন্য তাকে কি বলা হয়? প্রবক্তা বলা হয়। তাহলে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দেন হচ্ছে কোপার্নিকাস, আর সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা হলেন গ্যালিলিও। প্রবক্তাকে গ্যালিলিও। এটা সিলেট বোর্ডে 2026 এই বছরের প্রশ্ন এটা। আচ্ছা, সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তাকে। এছাড়াও হচ্ছে গিয়ে আধুনিক পদার্থবিজ্ঞানের এই যে গ্যালিলিও থেকে 26 সালে প্রশ্ন এসেছে, তাকে কি আরেকটা তার গুরুত্বপূর্ণ কাজ আছে। তিনি মূলত হচ্ছে গিয়ে পরীক্ষা করে কোনো সূত্র প্রমাণ করার যেই ধারা,
অর্থাৎ একটা সূত্র সেটা আছে, সেটাকে পরীক্ষা করে তিনি প্রমাণ করার এই যে প্রচলনটা সেটা তিনি করেছিলেন। এই যে কোনো জিনিস পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করার যেই ধারণা, সেই ধারণা শুরু করার জন্য তাকে আধুনিক পদার্থবিজ্ঞানের জনক বলা হয়। গ্যালিলিওকে কেন আধুনিক পদার্থবিজ্ঞানের জনক বলা হয়, এটা যদি প্রশ্ন আসে তোমরা আনসার করবা গাণিতিক সূত্র দেওয়ার পর পরীক্ষা করে সেই সূত্রটি প্রমাণ করার বৈজ্ঞানিক ধারাটা শুরু করেছিলেন তিনি, সেজন্য তাকে আধুনিক পদার্থবিজ্ঞানের জনক বলা হয়। ঠিক আছে, আচ্ছা এখন আসেন আমরা আমাদের খুব পরিচিত একজন বিজ্ঞানী, আমরা ওনার নাম প্রায় সবাই জানি, সেটা হচ্ছে কি নিউটন। নিউটন হচ্ছে, নিউটনের মাথার উপর একটা আপেল পড়েছিল, এরপরে এই পড়াশোনা পদার্থবিজ্ঞান অনেক কিছু এরকম একটা দেন ধারণা আছে। বাট আমরা আজকে জানলাম এখানে নিউটন ছাড়াও আরও অনেক বিজ্ঞানীর এই পদার্থবিজ্ঞানের পেছনে অবদান রয়েছে। আর তাহলে আমরা নিউটন মূলত হচ্ছে গিয়ে বলবিদ্যার 3টি সূত্র দিয়েছিলেন। বলবিদ্যার 3টি সূত্র, নিউটনের বলবিদ্যা সংক্রান্ত খুবই বিখ্যাত 3টা সূত্র, আমরা সেগুলো হচ্ছে গিয়ে পড়ব। এবং তিনি মহাকর্ষ বলের সূত্র আবিষ্কার করছেন। মহাকর্ষ নিয়ে তোমাদের একটা চ্যাপ্টার আছে, আমরা সেখানে আরো বিস্তারিত পড়ব। মহাকর্ষ বলের সূত্র, বলবিদ্যার 3টা সূত্র, এবং যেটি বল ও গতিবিদ্যার মানে একটা ভিত্তি তৈরি করে, তার যে বলবিদ্যা 3টা সূত্র আছে। আমরা দেখেছি চিরায়ত পদার্থবিজ্ঞানের যেই আলোচনা, সেখানে নিউটনের হচ্ছে গিয়ে যেই সূত্রগুলা সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলো ভিত্তি হিসেবে কাজ করে। এবং নিউটনের বলবিদ্যা এবং মহাকর্ষ সূত্র ছাড়াও তার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আছে, ক্যালকুলাস। তিনি বিজ্ঞানী লিবনিজের সাথে মিলে ক্যালকুলাস আবিষ্কার করেন। গণিতের নতুন একটা শাখা হচ্ছে ক্যালকুলাস। কে আবিষ্কার করেন? বিজ্ঞানী নিউটন এবং বিজ্ঞানী লিবনিজ। এরপরে আসেন কাউন্ট রামফোর্ড মূলত হচ্ছে প্রমাণ করেন বা দেখান তাপ, আমাদের এই যে আমরা যেই তাপ অনুভব করি, তাপ এক প্রকারের শক্তি। তাপ এক প্রকারের যে শক্তি, এটা কে প্রমাণ করেন? এটা হচ্ছে বিজ্ঞানী কাউন্ট রামফোর্ড এটা দেখান। এবং তিনি যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করা যায় এটাও দেখান। যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করার প্রক্রিয়াটাও দেখান। এরপরে আসেন লর্ড ক্যালভিন। আমরা হচ্ছে গিয়ে দেখব যে তাপমাত্রার আন্তর্জাতিক একক, তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন। এই কেলভিন এককটা, এই নামটা এসেছে মূলত বিজ্ঞানী লর্ড কেলভিন থেকে। বিজ্ঞানী লর্ড কেলভিন থেকে এসেছে তাপমাত্রা পরিমাপের একক কেলভিন শব্দটা। তাহলে তিনি কি করেছিলেন? তিনি তাপ গতিবিজ্ঞানে অর্থাৎ থার্মোডাইনামিক্সের 2টি গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছেন। 2টি গুরুত্বপূর্ণ সূত্রকে দিয়েছেন, থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা 2টি সূত্র দিয়েছেন লর্ড কেলভিন। আর কুলম্ব কি করেছেন? কুলম্ব হচ্ছে গিয়ে বৈদ্যুতিক চার্জের ভেতরকার বলের সূত্রটা আবিষ্কার করেন। কুলম্বের সূত্র আমরা যেটাকে বলি, আমরা সেটাও পড়বো তোমাদের স্থির তড়িৎ চ্যাপ্টারে। কুলম্বের সূত্র, সেখানে আমরা দেখব যে চার্জের একক হচ্ছে গিয়ে আমরা বাংলা যেটাকে আদান বলি, আদানের একক হচ্ছে কুলম্ব। আদানের একক কি? কুলম্ব। এবং তাহলে আমরা কি শিখলাম? চার্জের ভেতরকার, বৈদ্যুতিক চার্জের ভেতরকার যে শক্তি, এটা কতটুকু আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে, সেটাকে আবিষ্কার করছেন, সেই সূত্রটা আবিষ্কার করছেন কুলম্ব। এখন আসেন আমরা বুল্টা হচ্ছে গিয়ে তিনি ব্যাটারি আবিষ্কার করেন। আমরা একটা ব্যাটারিকে কিভাবে পরিমাপ করি? ব্যাটারি হচ্ছে গিয়ে এটা 5 ভোল্টের ব্যাটারি, এটা 2 ভোল্টের ব্যাটারি, এটা 10 ভোল্টের ব্যাটারি। তাহলে এই ভোল্ট যে আমরা এককটা পরিমাপ করি, এই ভোল্টটা এসেছে বিজ্ঞানী ভোল্টার থেকে। তাহলে ব্যাটারি আবিষ্কার করছেন কে? ভোল্টা, বিজ্ঞানী ভোল্টা। ওরস্টেড কি করছেন? ওরস্টেড মূলত তিনি দেখিয়েছেন বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক আবিষ্কার করেন। বিদ্যুৎ প্রবাহ দ্বারা চুম্বক আবিষ্কার করা যায়। আমরা প্রথমেই পড়েছিলাম তড়িৎ এবং চুম্বক এটা পারস্পরিক একটা মিথস্ক্রিয়া আছে, এবং সেজন্য হচ্ছে গিয়ে এই মিথস্ক্রিয়াটা কারা দেখেছেন সেটা আমরা এখন পড়ব। এখন আসেন আমরা বিদ্যুৎ প্রবাহ দ্বারা চুম্বক দেখিয়েছেন ওরস্টেড। এখান থেকেও প্রশ্ন এসেছে ময়মনসিংহ বোর্ড 2023-এ। আবার চুম্বক ক্ষেত্র পরিবর্তন করে বিদ্যুৎ প্রবাহ তৈরি করা যায়। চুম্বক ক্ষেত্র পরিবর্তন করে বিদ্যুৎ তৈরি করা যায়, এটা দেখিয়েছেন হেনরি আর ফ্যারাডে। এটা এই বছর কুমিল্লা বোর্ডে প্রশ্ন এসেছে।
এটা এই বছর কুমিল্লা বোর্ডের প্রশ্ন এসেছে, হেনরি আর ফ্যারাডে হচ্ছে গিয়ে কোনটা মানে যে আবিষ্কার করেছিলেন যে চৌম্বক ক্ষেত্র পরিবর্তন করে বিদ্যুৎ তৈরি করা। চৌম্বক ক্ষেত্র পরিবর্তন করে বিদ্যুৎ তৈরি করে এটা কে আবিষ্কার করছেন? এটা আবিষ্কার করছেন হেনরি আর ফ্যারাডে। আর বিদ্যুৎ প্রবাহ দিয়ে চৌম্বক ক্ষেত্র সেটা হচ্ছে কি আবিষ্কার করছেন অর্স্টেড। আর ম্যাক্সওয়েল খুব ইন্টারেস্টিং একটা কাজ করছেন, উনি হচ্ছে গিয়ে মূলত দেখাইছেন বিদ্যুৎ আর চৌম্বক এই দুইটা হচ্ছে কি একই শক্তির ভিন্ন দুইটা রূপ। একই শক্তির ভিন্ন দুইটা রূপ কি? বিদ্যুৎ আর চৌম্বক। এবং ম্যাক্সওয়েলের শুধু এই জিনিসটা, তার একটা বিখ্যাত সূত্র হচ্ছে গিয়ে সমীকরণ আছে, সেটা হচ্ছে গিয়ে ম্যাক্সওয়েলের সমীকরণ। ম্যাক্সওয়েলের সমীকরণ দিয়ে তিনি দেখান যে আলো হচ্ছে গিয়ে একটি হচ্ছে গিয়ে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বা বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ, যেটাই বলো একই কথা। আলো কি? আলো হচ্ছে কি একটি বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। আলো একটি তরঙ্গের চ্যাপ্টারে আমরা গেলে দেখব তরঙ্গ মূলত হচ্ছে গিয়ে আমরা দুই প্রকারের তরঙ্গ পড়ব। সেখানে হচ্ছে গিয়ে একটা হলো যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ, আর একটা হচ্ছে গিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। এই তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ হচ্ছে গিয়ে আলো, অর্থাৎ যেটা আলো চলাচল করতে হচ্ছে আমি যে কথা বলছি এই কথাটা হচ্ছে কি একটা যান্ত্রিক তরঙ্গ, কারণ এই কথা বলার জন্য মাধ্যমের প্রয়োজন আছে। বায়ু মাধ্যমে সেটা হচ্ছে গিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু আলো যে প্রবাহিত হয়, সূর্য থেকে পৃথিবীতে আলো আসে, সেটা কি কোনো এই যে মহাশূন্যের মধ্য দিয়ে আসে? মহাশূন্যে তো কোনো মাধ্যমই নাই, সেটা শূন্য মাধ্যম। তাহলে শূন্য মাধ্যম দিয়ে আসতেছে, তার মানে কি আলো চলাচল করতে মাধ্যমের প্রয়োজন হয় না। এই যে সেজন্য এটাকে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ বলা হয়। এবং এটা কিসের মাধ্যমে দেখাইছেন? ম্যাক্সওয়েল সমীকরণের মাধ্যমে দেখাইছেন। এখন আসেন ইয়ং কি প্রমাণ করছেন? ইয়ং থেকেও হচ্ছে গিয়ে কুমিল্লা বোর্ডের প্রশ্ন আসছে। তিনি আলোর তরঙ্গ ধর্ম প্রমাণ করেন। আলো যে এক ধরনের তরঙ্গ, তার একটা তরঙ্গ ধর্ম আছে, সেই তরঙ্গ ধর্মগুলাকে আবিষ্কার করছেন ইয়ং, আবিষ্কার করছেন। আলো হচ্ছে গিয়ে একটি বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। কোন ধরনের তরঙ্গ? বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ, সেটা ম্যাক্সওয়েল আবিষ্কার করছেন। আর আলোর তরঙ্গ ধর্মগুলা সেটা আবিষ্কার করছেন হচ্ছে গিয়ে বা প্রমাণ করছেন ইয়ং। এখন আসেন আমরা বিজ্ঞানের উত্থান পর্বে অনেকজন বিজ্ঞানীর আলাপ করলাম। এখন আমরা বিজ্ঞানের যে আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা, আমরা এর আগ পর্যন্ত যতজন বিজ্ঞানীর আলোচনা করেছি তারা মূলত হচ্ছে চিরায়ত পদার্থ বিজ্ঞান। এই যে ম্যাক্সওয়েল বা হচ্ছে গিয়ে ইয়ং, তারা কোন জায়গায় কাজ করেছেন? আলোক বিজ্ঞানে তাদের কাজ, তো বা তরঙ্গের তাদের কাজ। এখন আলোক বিজ্ঞান কিসের অংশ বলতো? আমরা একটু আগে পড়ে আসছি ক্লাসিক্যাল ফিজিক্স বা চিরায়ত পদার্থবিজ্ঞান। নিউটন বলবিজ্ঞান নিয়ে কাজ করেছেন, মহাকর্ষ বল নিয়ে কাজ করেছেন। এগুলা কিসের অংশ? এগুলা হচ্ছে বলবিদ্যার অংশ। বলবিদ্যা চিরায়ত পদার্থবিজ্ঞান। বা গতিবিদ্যা হচ্ছে চিরায়ত পদার্থবিজ্ঞান। বা আরও যারা বিজ্ঞানীরা আছেন, যারা হচ্ছে গিয়ে বোল্টা হচ্ছে গিয়ে যারা তড়িৎ নিয়ে কাজ করেছেন, হেনরি ফ্যারাডে চৌম্বক ক্ষেত্র দ্বারা বিদ্যুৎ আবিষ্কার করেছেন, বা আমাদের হচ্ছে বিদ্যুৎ প্রবাহ দ্বারা চৌম্বক ক্ষেত্র আবিষ্কার করছেন অর্স্টেড। এইগুলা মূলত কিসের আলোচনা? এগুলা তড়িৎ ও চৌম্বক বিজ্ঞানের আলোচনা। তড়িৎ আর চৌম্বক বিজ্ঞান কিসের অংশ? চিরায়ত পদার্থ বিজ্ঞানের অংশ। কিন্তু আমরা এখন আলোচনা করব আধুনিক পদার্থবিজ্ঞান। এখন আধুনিক পদার্থবিজ্ঞান কিসের উপর তৈরি হয়েছে? কিসের উপর ভিত্তি করে? দুইটা জিনিসের উপর। একটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, আর একটা হচ্ছে গিয়ে আপেক্ষিকতার তত্ত্ব, বা ইংলিশে বললে হচ্ছে গিয়ে থিওরি অফ রিলেটিভিটি। আপেক্ষিকতার তত্ত্ব দিয়েছেন বা থিওরি অফ রিলেটিভিটি দিয়েছেন হচ্ছে গিয়ে আইনস্টাইন, আর হচ্ছে গিয়ে আমাদের কোয়ান্টাম তত্ত্ব দিয়েছেন ম্যাক্স প্লাঙ্ক। এবং কোয়ান্টাম তত্ত্ব কে আবিষ্কার করেছেন? এটা যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বোর্ডে যে কতবার আসছে তার কোনো অনেকবার আসছে এটা বোর্ডে, বুঝতে পারছেন? এই 2026 সালেও 3টা বোর্ডে প্রশ্ন আসছে। দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ড, বরিশাল বোর্ডে এই যে কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কার কে করেছেন? ম্যাক্স প্লাঙ্ক। এই জায়গা থেকে প্রশ্ন এসেছে। ম্যাক্স প্লাঙ্ক কি করছেন? কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করছেন। এই জিনিস দ্বারা কি অনেক জিনিস ব্যাখ্যা করা গেছে। এবং প্রথম তিনি এই কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করে তিনি কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করেন। ডার্ক ম্যাটার যেগুলো আছে সেগুলোর যে রেডিয়েশন হয় বা বিকিরণ হয় সেটা হচ্ছে গিয়ে ব্যাখ্যা করছেন কে? হচ্ছে গিয়ে ম্যাক্স প্লাঙ্ক। আচ্ছা, কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করে বিজ্ঞানী বুর। এখন আসলে আমরা বুরের আলোচনা করব। বিজ্ঞানী বুর মূলত হচ্ছে গিয়ে পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করছেন।
পরমাণুর আগের যেই মডেলগুলো আছে, আমরা পরমাণু কি, পরমাণু হচ্ছে গিয়ে একটা ভিতরে একটা নিউক্লিয়াস থাকে, সেখানে প্রোটন থাকে, নিউট্রন থাকে, আর চারপাশে হচ্ছে গিয়ে ইলেকট্রন ঘুরতে থাকে, তাই না? এই জিনিসগুলো হচ্ছে গিয়ে তো একটা মডেলের মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড সেগুলা ব্যাখ্যা করছেন। কিন্তু রাদারফোর্ডের বিজ্ঞান যেই মডেলটা, সেই মডেলটা হচ্ছে গিয়ে যেই ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলা সারেন কে, বিজ্ঞানী বুর, এবং নতুন একটা বুরের মডেল দেন। সেই মডেলটা গ্রহণযোগ্যতা পায় মূলত সেখানে তিনি কোয়ান্টাম তত্ত্বের ব্যবহার করেছিলেন। কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করে পরমাণুর স্থিতিশীলতা তিনি ব্যাখ্যা করতে পেরেছিলেন। যে আচ্ছা, কোয়ান্টাম তত্ত্ব আরেকজন ব্যবহার করেছিলেন খুব মানে ইফিশিয়েন্টলি, তিনি হলেন সত্যেন্দ্রনাথ বসু, আমাদের ভারতীয় উপমহাদেশের একজন বিজ্ঞানী এবং খুবই বিখ্যাত একজন বিজ্ঞানী। 2022 সালে চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন এসেছিলেন সত্যেন্দ্রনাথ বসুকে নিয়ে। তো সত্যেন্দ্রনাথ বসু মূলত কি কাজ করেছিলেন, তিনি কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করে কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্ব দিয়েছেন। কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্ব, সেজন্য কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্বের জনক বলা হয় সত্যেন্দ্রনাথ বসুকে। কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্ব, কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্ব কে আবিষ্কার করছেন? এই কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্ব মূলত হচ্ছে বিকিরণ সংক্রান্ত একটা তত্ত্ব। কিসের তত্ত্ব? বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্ব। এটা কে প্রদান করছেন? এটা হচ্ছে গিয়ে সত্যেন্দ্রনাথ বসু। কোন তত্ত্বের সাহায্যে? কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে, এবং সেজন্য তাকে কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্বের জনক বলা হয়। এবং তার এই কাজের স্বীকৃতি স্বরূপ এক ধরনের কণাকে বুজন বা বুসন নাম দেওয়া হয়। কি নাম দেওয়া হয়? বুসন। বুসন কার নামে নামকরণ করা হয়? সত্যেন্দ্রনাথ বসুর নামে নামকরণ করা হয়। তার নাম বসু না, এই বসু থেকে বুসন আসছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের তিনজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানীর নাম শিখলাম। প্রথমে হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক, তিনি কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করছেন। এরপরে এটা দ্বারা কৃষ্ণ বস্তুর হচ্ছে বিকিরণ ব্যাখ্যা করছেন, গেল। এরপরে সেই কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করে বিজ্ঞানী বুর পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করছেন। সেই কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করে সত্যেন্দ্রনাথ বসু বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্ব দিয়েছেন, যার জন্য সত্যেন্দ্রনাথ বসুকে কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্বের জনক বলা হয়। এবং তার নামে একটা কণারও নামকরণ করা হয় সত্যেন্দ্রনাথ বসুর নামে, বুসন কণা। আচ্ছা, ঠিক আছে। এছাড়াও এই যে কোয়ান্টাম তত্ত্ব, সেটাতে হচ্ছে গিয়ে প্রতিষ্ঠা করার জন্য যেই বিজ্ঞানীরা কাজ করেছেন আরও, সেটা হচ্ছে হাইজেনবার্গ, শুডিঞ্জার এবং ডিরাক। শুডিঞ্জার, হাইজেনবার্গ এবং ডিরাক। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের কোয়ান্টাম তত্ত্ব নিয়ে আলাপ থাকলো। এবং আরেকটা তত্ত্বচিত্র ছিল আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি তৈরি করতে, সেটা কি? আপেক্ষিকতার তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটি। থিওরি অফ রিলেটিভিটি কে দিয়েছেন? 1905 সালে বিজ্ঞানী আইনস্টাইন, খুবই বিখ্যাত একজন বিজ্ঞানী, আমরা প্রায় সবাই তার নাম জানি। তিনি কি প্রদান করছিলেন? থিওরি অফ রিলেটিভিটি। থিওরি অফ রিলেটিভিটি থেকে হচ্ছে গিয়ে খুবই চমকপ্রদ একটা সূত্র আসে, আমাদের খুবই পরিচিত একটা সূত্র, সেটা হচ্ছে E = mc স্কয়ার। E = mc স্কয়ার। এখানে এম কি? এম হচ্ছে গিয়ে মাস বা হচ্ছে ভর, ভর বোঝানোর জন্য এম, আর ই হচ্ছে এনার্জি। তাহলে ভর আর এনার্জি অর্থ হচ্ছে শক্তি, শক্তির মধ্যে সম্পর্কটা এই সূত্র থেকে আসছে। ভর থেকেও যে শক্তি পাওয়া যায়, এইটা হচ্ছে গিয়ে E = mc স্কয়ার, যেটা আসছে আবার থিওরি অফ রিলেটিভিটি। ভরকে তিনি দেখানো হয় বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব, বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব। এরপরে আসেন খুবই বিখ্যাত বিজ্ঞানী, তিনি হচ্ছে গিয়ে ডিরাক। তো ডিরাকও হচ্ছে গিয়ে মূলত কোয়ান্টাম তত্ত্ব নিয়ে কাজ করছেন, এবং কোয়ান্টাম তত্ত্ব আমরা এখানে দেখছি যে ডিরাক কোয়ান্টাম তত্ত্ব প্রতিষ্ঠায় কাজ করছেন, এবং সেই কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করে তিনি প্রতিকণা বা অ্যান্টি পার্টিকেলের অস্তিত্ব ঘোষণা করেন। এটা এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে, 3টা বোর্ডে প্রশ্ন আসছে 2024 সালে। প্রতিকণাকে ঘোষণা করছেন কোয়ান্টাম তত্ত্ব আর এই যে থিওরি অফ রিলেটিভিটি, তিনি দুইটাকেই খুব ব্যবহার করছেন। একদিকে কোয়ান্টাম তত্ত্ব ইউজ করছেন, আবার আইনস্টাইনের আবিষ্কার করা থিওরি অফ রিলেটিভিটিও ইউজ করছেন। দুইটা ইউজ করে প্রতিকণা ঘোষণা করছেন। ঠিক আছে, আমরা এছাড়া হচ্ছে গিয়ে আরও কিছু বিজ্ঞানীর কাজ আছে। আমাদের খুব পরিচিত একটা জিনিস এক্স রে।
আমাদের যখন কেউ হাড়ের মধ্যে আঘাত পায়, হাড় ভাঙলো কিনা কিংবা কোনো জায়গায় চুট পেলে আমরা হচ্ছে এক্স রে করাই। তো এক্স রে হচ্ছে গিয়ে আবিষ্কার করছেন বিজ্ঞানী রন্টজেন। 1895 সালে। 1896 সালে বেকেরেল দেখান যে পরমাণুর কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণ হয়। আমরা তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে গিয়ে দেখব কেমিস্ট্রিতে, তোমরা হচ্ছে তেজস্ক্রিয় বিকিরণ নিয়ে অনেক আলোচনা আছে। এটা কে আবিষ্কার করছেন? এটা হচ্ছে গিয়ে বেকেরেল। আচ্ছা, এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে 1899 সালে পিয়ারে ও ম্যারি কুরি রেডিয়াম আবিষ্কার করছেন। কি আবিষ্কার করছেন? রেডিয়াম। এটা রাজশাহী বোর্ড 2021 এসেছিল। রেডিয়াম কে আবিষ্কার করছেন? ম্যারি কুরি আর পিয়ারে। আচ্ছা, এখন আসেন আমরা আরো কিছু বিজ্ঞানীর নাম জানবো। তিনি হলেন হচ্ছে গিয়ে হাবল হচ্ছে গিয়ে দেখান আমরা গ্যালাক্সি কি, এই যে বিভিন্ন সৌরজগৎ যেরকম একটা সূর্য কেন্দ্রিক একটা নক্ষত্র কেন্দ্রিক একটা সৌর একটা ব্যবস্থা, সেটার এইটা অনেকগুলো এরকম হচ্ছে গিয়ে নক্ষত্র মিলে গ্যালাক্সি তৈরি হয়। অনেকগুলা নক্ষত্র মিলে কি তৈরি হয়? গ্যালাক্সি তৈরি হয়। এবং একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সি দূরে দূরে সরে যাচ্ছে, মানে অর্থাৎ এই মহাবিশ্বটা প্রসারিত হচ্ছে, মহাকাশটা হচ্ছে কি প্রসারিত হচ্ছে। এই প্রসারিত হওয়া, দূরে দূরে সরে যাওয়া এবং বিশ্ব ব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হওয়া, এটা নিয়ে আলোচনা করছেন কে? হাবল। এটা কে আলোচনা করছেন? হাবল। এবং পদার্থবিজ্ঞানীরা দেখিয়েছেন আমাদের যে দৃশ্যমান গ্রহ নক্ষত্র, আমরা যে তারা দেখি কিংবা এই দৃশ্যমান গ্রহ নক্ষত্র, আমরা মূলত হচ্ছে গিয়ে মাত্র মহাবিশ্বের 4%, গ্যালাক্সির 4%, মানে 100 ভাগের 4 ভাগ, 100 ভাগের 4 ভাগ আমরা ব্যাখ্যা করতে পারেন। 100 ভাগের 4 ভাগ বা 4% বা 4% ব্যাখ্যা করতে পারেন। ঠিক আছে, আমরা যেহেতু যে আধুনিক পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করছি, সেখানে আমরা কোয়ান্টাম তত্ত্ব, থিওরি অফ রিলেটিভিটি এবং সেগুলা ব্যবহার করে বিভিন্ন আবিষ্কারগুলো জানলাম। আমরা আধুনিক যে ডিভাইসগুলো ব্যবহার করি সেখানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। এই সেমিকন্ডাক্টর এবং অর্ধপরিবাহী কোন শাখার গবেষণার ফসল? তোমরা কি বলতে পারবা? এটা বোর্ডে প্রশ্ন ছিল 2023 সালে। সেটি হচ্ছে কঠিন পদার্থের পদার্থবিজ্ঞান বা সলিড স্টেট ফিজিক্স। কঠিন পদার্থের হচ্ছে গিয়ে পদার্থবিজ্ঞান, সেটা নিয়ে গবেষণার ফলে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর জন্ম হয়। ঠিক আছে, এই সেমিকন্ডাক্টর দিয়ে আধুনিক যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আছে সেগুলা তৈরি হয়েছে। এখন আসেন আমরা আমাদের খুব কাছের একজন বিজ্ঞানী, আমাদের এই উপমহাদেশের একজন বিজ্ঞানী, তিনি হলেন স্যার জগদীশ চন্দ্র বসু। স্যার জগদীশ চন্দ্র বসুকে নিয়ে আমরা একটু পড়াশোনা করি। তো স্যার জগদীশ চন্দ্র বসু খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই চ্যাপ্টারের, কারণ হচ্ছে গিয়ে এটা যেহেতু তিনি ভারতীয় উপমহাদেশের বিজ্ঞানী এবং তার থেকে প্রশ্ন আসতে পারে। তিনি হচ্ছে গিয়ে এই উপমহাদেশ থেকে প্রথম স্বীকৃতি পাওয়া কোনো একজন, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া একজন বিজ্ঞানী। তিনি কি কাজ করেছিলেন? আমরা সবাই জানি হচ্ছে গিয়ে তিনি বেতারের সাহায্যে রেডিও সিগন্যাল এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়েছিলেন এবং এটা আবিষ্কার করেছিলেন। এবং তাহলে দূরবর্তী স্থানে রেডিও সিগন্যাল কে আবিষ্কার করেছিলেন? স্যার জগদীশ চন্দ্র বসু। সেজন্য IEE একটা IEEE, এটা হচ্ছে গিয়ে সংস্থা, আন্তর্জাতিক হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের একটা সংস্থা, সেটা তাকে হচ্ছে গিয়ে রেডিও বিজ্ঞানের একজন জনক হিসাবে অভিহিত করছে, রেডিও বিজ্ঞানের একজন জনক হিসাবে আবিষ্কার করছে। রেডিও সিগন্যাল ছাড়াও তার আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। এই যে আমরা বলি না গাছের প্রাণ আছে, এটা আবিষ্কার করছেন স্যার জগদীশ চন্দ্র বসু। তিনি মূলত হচ্ছে গিয়ে উদ্ভিদ শরীর তত্ত্ব নিয়ে গবেষণা করতেন। উদ্ভিদ যে বৃদ্ধি পাচ্ছে, উদ্ভিদের যে বিভিন্ন নাড়াচাড়া কিংবা বিভিন্ন উদ্দীপকের সাপেক্ষে কী রকম প্রতিক্রিয়া দেখায় উদ্ভিদ, সেগুলো নিয়ে গবেষণা করেন। এবং সেখানে তার গুরুত্বপূর্ণ উদ্ভিদ শরীর তত্ত্ব নিয়ে গবেষণার দুইটা গুরুত্বপূর্ণ তার হচ্ছে গিয়ে আবিষ্কার আছে। একটা হচ্ছে গিয়ে ক্রেস্কোগ্রাফ তিনি আবিষ্কার করেন এবং ক্রেস্কোগ্রাফের সাহায্যে মূলত উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা যাইত। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা যায় ক্রেস্কোগ্রাফের সাহায্যে। ঠিক আছে,
ক্রেস্কোগ্রাফের সাহায্যে উদ্ভিদের হচ্ছে গিয়ে বৃদ্ধি রেকর্ড করা যাইত। এবং তিনি উদ্ভিদ শরীরতত্ত্ব নিয়ে গবেষণার জন্য কলকাতায় বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। উদ্ভিদের বসু বিজ্ঞান মন্দির হচ্ছে কি উদ্ভিদের শরীরতত্ত্ব নিয়ে আলোচনা করার জন্য বসু বিজ্ঞান মন্দির কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন। তিনি দেখিয়েছেন উদ্দীপকের সাড়া দেওয়া আসলে বৈদ্যুতিক একটা ঘটনা, একটা কোন ধরনের, একটা ইলেকট্রিক্যাল ঘটনা। এবং তিনি তার বাংলায় লেখা রচনাবলীগুলা অব্যক্ত নামক একটা গ্রন্থে সংকলন করেন। জগদীশচন্দ্র বসুর রচনাবলীগুলা কোন জায়গায় আছে? অব্যক্ত গ্রন্থে, বা অব্যক্ত গ্রন্থ কে লিখেছেন? তিনি হচ্ছে স্যার জগদীশচন্দ্র বসু। এবং তার আরেকটা গ্রন্থ আছে যেখানে তার অনেকগুলো গবেষণা আছে, সেগুলো হচ্ছে রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং। রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং। তাহলে আমাদের বিজ্ঞানীদের নিয়ে আলোচনা মূলত এই পর্যন্তই। বিজ্ঞানীর এই সংক্ষেপেই আমরা আলহামদুলিল্লাহ বিজ্ঞানীর যে গুরুত্বপূর্ণ কাজগুলা এবং আসলে এই ইতিহাসটা জানা আমাদের মধ্যে একটা ক্লিয়ারিটি দেয়, যেটা হচ্ছে কি আসলে কারা এই যে আমাদের পদার্থবিজ্ঞানের এই আবিষ্কারগুলার পেছনে কাদের ভূমিকা ছিল, কাদের অবদান ছিল, এবং এটাকে আরও কত দূরে এগিয়ে যাচ্ছে বর্তমান সময়ে, সেগুলার সম্পর্কে আমরা একটা ক্লিয়ারিটি পাই। তাই আশা করি বিজ্ঞানী সংক্রান্ত কোনো প্রশ্ন আসলে এই ভিডিওটা যদি তোমরা ভালো করে পড়ে থাকো এবং মনোযোগ দিয়ে পড়ে থাকো এই ক্লাসটা, তাহলে আনসার করতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে আমরা পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা শেষ করছি ইনশাল্লাহ।